হয়েছে যে বাংলাদেশের সব ধরনের এই দেশের নাগরিককে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং তারা নাগরিকদের উপদেশ দিয়ে দিয়ে এই প্রজ্ঞাপনটা জারি করেছেন এবং এই প্রজ্ঞাপনে একদম স্পষ্টভাবে বলা হচ্ছে অল বাট এসেনশিয়াল, মানে সর্বপ্রকার সব ধরনের ভ্রমণ, শুধু এসেনশিয়াল। এবং এসেনশিয়াল এটা যখন বলা হয় তখন বলা হয় যে একদম কাউকে আপনি ছুটাতে পারবেন না, যে যেতেই হবে। যেমন ধরেন অনেকের আছে ক্রিটিক্যাল ফ্যামিলি কন্ডিশন, যে তার মা মানে মা মারা গেছে, বাবা মা, এরকম ভয়াবহ ইমার্জেন্সি, ফ্যামিলি ইমার্জেন্সি না থাকলে তাদেরকে বলা হচ্ছে যে না যাওয়ার জন্য। সাব হেডিং দিয়ে দিয়ে বলা আছে যে সন্ত্রাসী আক্রমণ, টেররিস্ট অ্যাটাক হতে পারে বাংলাদেশে যে কোনো সময়। আছে যে পুলিশ স্টেশনের কথা, এখানে বলা আছে যে এখানকার নাগরিককে বলা হয় যে বিভিন্ন পুলিশ এজেন্সির সাথে যোগাযোগ করার জন্য। নর্মালি এই পুলিশ এজেন্সিগুলা যে জুলাই আগস্টে যে পুলিশ স্টেশনগুলাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে উল্লেখ করা আছে ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইট, ওইটাতে বলা আছে যে এই ব্যাপক সংখ্যক মানে স্টেশনে বিপুল ক্ষয়ক্ষতির কারণে এখনো পর্যন্ত অধিকাংশ পুলিশ কর্মকর্তারা যোগদান করেননি। টিউলিপ আসলে কি করবেন, আত্মসমর্পণ করবেন কিনা, বাংলাদেশে আসবেন কিনা, এইটা একটা ব্যাপার। ব্রিটেনের আইন কি বলছে, ব্রিটেন সরকার কিভাবে দেখছে? দেখুন, ব্রিটেন এই টাইপের ব্যাপারে এখানে আমি বলি যে টিউলিপ কি করবেন এটা তো উনি জানেন। তিনি একজন রাজনীতিবিদ, তার ফ্যামিলির লিগেসি অনেক শক্ত রাজনীতির। তো আমার মতো মানে একজন ছোটখাটো আইনজীবী এবং ছোটখাটো রাজনীতিক, মানে আমি বিশ্লেষকও নই। তো আমার বুদ্ধিতে দিয়ে আমি বলবো না, উনারটা উনিই বুঝবেন, কারণ উনি অনেক শক্ত অবস্থান নিয়েছেন একদম প্রথম থেকেই। যে অভিযোগ আসার সাথে সাথে তার আমরা জানি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে তার সম্পর্ক অনেক, মানে অনেকটা মেন্টর এন্ড স্টুডেন্টের মতোই একটা ভালো সম্পর্ক রয়েছে। তারপরেও তিনি আগে ভাগে ইস্তফা দিয়েছেন। তো আমি যেটা লিগ্যাল টার্মে এক্সট্রাডিশন ট্রিটি যেহেতু নাই এখানে, আর লিগ্যাল প্রসিডিউরও মেনটেন করা হয়নি, তিনি তো তার আইনজীবীদের সাথে ওই ব্যাপারে লিয়াজও উনি করছেন, এটা উনি বলেছেন। কিন্তু আমি এখানে বলবো যে ইউকেরও কিন্তু বাংলাদেশের আইন ব্যবস্থাপনা বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া আছে। আপনি আবার এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে রাখি, এখনো আপনি যদি বাংলাদেশ ভ্রমণের জন্য যে ব্রিটেনের যে এফসিডিও বলে, ওটাকে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস, ওইটা থেকে এটা আপনি জাস্ট গুগল করলেই পাবেন, এটা www.gov.uk। এটা ধরেন ওই যে ব্রিটিশ সরকারের ভ্রমণ উপদেশ সংক্রান্ত দপ্তর থেকে বলা আছে যে তারা সব ধরনের ভ্রমণ বাংলাদেশে এই 14-15 এপ্রিল পর্যন্ত, আমি মনে হয় লাস্ট দেখেছি 14 এপ্রিল পর্যন্ত, এটাকে আপডেট করা হয়েছে যে বাংলাদেশের সব ধরনের এই দেশের নাগরিককে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং তারা নাগরিকদের উপদেশ দিয়ে দিয়ে এই প্রজ্ঞাপনটা জারি করেছেন এবং এই প্রজ্ঞাপনে একদম স্পষ্টভাবে বলা হচ্ছে অল বাট এসেনশিয়াল, মানে সর্বপ্রকার সব ধরনের ভ্রমণ, শুধু এসেনশিয়াল। এবং এসেনশিয়াল এটা যখন বলা হয় তখন বলা হয় যে একদম কাউকে আপনি ছুটাতে পারবেন না, যে যেতেই হবে। যেমন ধরেন অনেকের আছে ক্রিটিক্যাল ফ্যামিলি কন্ডিশন, যে তার মা মানে মা মারা গেছে, বাবা মা, এরকম ভয়াবহ ইমার্জেন্সি, ফ্যামিলি ইমার্জেন্সি না থাকলে তাদেরকে বলা হচ্ছে যে না যাওয়ার জন্য। এবং এই যে তারপর হচ্ছে কোনো ট্রাভেল এজেন্সি কিন্তু কোনো কিছু ইন্স্যুরেন্স কভার করবে না আপনার ওখানে গেলে। এখানে হাই রিস্ক এরিয়া বলা হচ্ছে এবং ওইখানে আবার ওই ওয়েবসাইট গুলাতে আপনি দেখবেন যে একদম সাব হেডিং দিয়ে দিয়ে বলা আছে যে সন্ত্রাসী আক্রমণ, টেররিস্ট অ্যাটাক হতে পারে বাংলাদেশে যে কোনো সময়। এখানে বলা আছে যে রাজনৈতিক আবহের কথা একদম স্পষ্ট করে বলা আছে যে জুলাই আগস্টের পরে রাজনৈতিক অবস্থা খুব রক্তাক্ত অবস্থায়, ভীতিজনক অবস্থায় উল্লেখ করা আছে এবং যে রাজনৈতিক আবহ এখনো ভঙ্গুর এবং অস্থিতিশীল আছে সেটাও বলা আছে।
আবার বলা আছে যে পুলিশ স্টেশনের কথা, এখানে বলা আছে যে এখানকার নাগরিককে বলা হয় যে বিভিন্ন পুলিশ এজেন্সির সাথে যোগাযোগ করার জন্য নর্মালি এই পুলিশ এজেন্সিগুলা যে জুলাই আগস্টে যে পুলিশ স্টেশনগুলাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে উল্লেখ করা আছে ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইট, ওইটাতে বলা আছে যে এই ব্যাপক সংখ্যক মানে স্টেশনে বিপুল ক্ষয়ক্ষতির কারণে এখনো পর্যন্ত অধিকাংশ পুলিশ কর্মকর্তারা যোগদান করেননি, যার কারণে এই ব্যাপারে একটা ওয়ার্নিং দেয়া আছে। তো আপনি এখন বুঝে যান যে ব্রিটেন সম্পর্কে তার একজন নাগরিককে এই ধরনের ব্রিটেনে বাংলাদেশ সম্পর্কে তার একজন সাধারণ নাগরিককে যখন এই ওয়ার্নিংটা দেয়া হয়, আপনি বুঝে যাবেন যে যে একজন ইম্পর্টেন্ট পলিটিক্যালি ইম্পর্টেন্ট মানুষকে এবং ব্রিটিশ নাগরিককে, ব্রিটিশ এমপিকে ব্রিটেনকে তুলে দিবে বাংলাদেশের অথরিটির সাথে, যে তারকে একটা নর্মাল প্রসিজিওর ফলো করে চিঠি পর্যন্ত দিতে পারেনি। এবং এটা আমি জানি না, আপনি দুদকের ব্যাপারগুলো আমি ঠিক জানি না। আমি রিসেন্টলি শুধু দেখলাম সেদিন তাজুল ইসলাম বলে একজন আইনজীবী যিনি অনেক ইম্পর্টেন্ট কেসগুলো এখন দেখছেন ট্রাইব্যুনাল, হ্যাঁ, তো উনি দেখলাম যে উনি যেভাবে বললেন যে তিনি কিভাবে বোম পেয়েছেন এবং বোম পেয়ে তিনি নিজেই বলেছেন যে এটা তো টাইম বোমা। তারপর মানে এটা তো একজন লয়ারের পক্ষে বলা যে আমি একজন লয়ার যে টাইম বোমার ক্ষেত্রে ট্রেনিং প্রাপ্ত হতে পারে, এটা তো এই দেশের কোনো মানুষের, বাংলাদেশের মানুষ, আমরা জানি, আমরা যখন শুনছি বাংলাদেশের কান দিয়ে আমি শুনবো যে এটা একটা আষাঢ়ের গল্প শুনছি, তাই না? তো উনি বললেন, তারপর ওরা মানে উনি তো উদ্ধার করলেন, তারপর বোম ডিসপোজাল থেকে মানুষজন আসলে ওরা আবার খুব কাপড় চোপড় পরে আসলে, উনি আবার মানে বললেন না যে উনি বোম ডিসপোজালের যে দরকারি কাগজ মানে কাপড় চোপড় পরতে হয় কিংবা যে নিরাপত্তা পোশাক পড়তে হয় সেটা উনি বললেন যে উনি পড়লেন না, কিন্তু ওরা পরে এসেছিল এবং ওরা বলল যে কোনো মুহূর্তে ফেটে যাবে। তো এতদিন পেটানো, ওরাও আবার উনি নিজের মুখেই বলছেন যে 2 দিন পরে আসলো। তো আপনি আইনি প্রক্রিয়ার যে এত ব্যত্যয় ঘটানো হয়, এত বিশৃঙ্খলা এবং এত কি বলবো যে একদম গোজামিল দিয়ে জিনিসগুলো রাখা, সেটা আপনি খেয়াল করবেন। তো আমি এই আইডিয়া তো আমাদের আছে এবং আমার ধারণা টিউলিপেরও খুব স্ট্রং একটা মানে আইনি সাহায্য থাকবে, এরকম তো থাকাই উচিত। আর এই ব্যাপারে আরেকটা আমি বলবো যে রিসেন্টলি যেহেতু আমি এর জন্য এই ঘটনাটা আপনাকে বলছি যে বাংলাদেশের, যেহেতু আমি বাংলাদেশে আইন পড়ে আসিনি, আমার LLB LPC কিংবা আমার সবই ইংল্যান্ডে, আমার বাংলাদেশে আমি ইংরেজি সাহিত্যের ছাত্রী ছিলাম। তো যার কারণে আমার বাংলাদেশে আইন আদালত পড়াশোনা একদম খারাপ ছিলাম না বলেই আইন আদালত সম্পর্কে খুব একটা মানে একদমই ধারণা ছিল না। তো বাংলাদেশের নর্মাল মানুষদের খুব একটা ধারণা থাকে না যতক্ষণ না পর্যন্ত আপনার কোনো জায়গা জমি কিংবা কোনো বিরোধে না জড়ান। তো আমার সেখানে একটা ধারণা হলো, রিসেন্টলি আমাকে একজন বাংলাদেশ থেকে পাঠালেন যে দেখো একটা ভিডিও, যে একজন মহিলাকে, যে আমি দেখলাম যে মেঘলা নামের একজন মডেল, তাকে গ্রেফতার করা হয়েছে এবং পুরো ভিডিওটা মানে মনে হয় 11 মিনিট। হ্যাঁ, তো ওই ভিডিওটা আমি দেখলাম এবং আমাকে উনি বললেন যে দেখো একজন লয়ারের চোখ দিয়ে দেখো। তো ওই ভিডিওটাকে আমি যখন দেখলাম, এটাকে বলা হয়েছে যে তাকে নাকি একটা স্পেশাল আইনে ধরা হয়েছে, এটাকে অলরেডি যেটা নাকি 21 বছর এটার আইনের আইনের ব্যবহার করা হয়নি। এটা প্রথমবারের মতো অনেকদিন পরে ব্যবহার করা হলো, কিন্তু আইনটা আছে, আইনটা কিন্তু বাতিল হয়নি। এবং যেটা আমি দেখলাম যে আসিফ নজরুল বলে একজন উপদেষ্টা, উনি বললেন যে হ্যাঁ, প্রসিজিওরের সমস্যা ছিল, যে মানে তাকে গ্রেফতারের পদ্ধতিটা ঠিক হয়নি। আবার আরেকজন দেখলাম, উনিও আরেকজন, মানে মনে হয় উনি পুরাতন না, এই 8 মাসের মধ্যে নতুন এসছেন আর কি এই উপদেষ্টা মন্ডলী। তো উনি এসে বললেন যে না এই আইনটা পুরোপুরি পালন করা হয়েছে, আইন তো এটা বাতিল করা হয়নি। তো আমার যে মানে
কিউরিওসিটি বা আইনের স্টুডেন্টের চোখ দিয়ে যখন আমি দেখলাম ব্যাপারটা যে আমার কেস এটা হলে আমি কিভাবে দেখতাম, তো আমি এটা দেখলাম যে এই ভিডিও ঠিক আমার মনে হয় শুধু আমার জন্য না, বাংলাদেশের যে কোনো আইনের স্টুডেন্টের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও, যে আপনাকে কোনটা খেয়াল করতে হবে এবং কোনটা আপনি খেয়াল করতে পারবেন না, কারণ আপনি আইনের লোক, তাই না? আপনার আইন প্রয়োগ, ইভেন আমার মনে হয় যে পুলিশের ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ পুলিশ এখানে ইনভলভ। যখন কাউকে অ্যারেস্ট করা হয় তার কিন্তু কিছু প্রসেস থাকে, আপনাকে আইনি ব্যবস্থা ওই স্টেপ বাই স্টেপ গাইড থাকে পুলিশের কাছে, যখন আপনি গ্রেফতার পদ্ধতির মানে গ্রেফতার ওয়ারেন্ট নিয়ে আসবেন। যেমন কারণ এটার কিন্তু ব্যত্যয় ঘটলে, এটা আপনি ভঙ্গ করলে কিন্তু আমার যে ধারণা ব্রিটেনের আইনে তো এটা কম্পেনসেশন দিতে হবে এবং পুলিশকে অনেক বেশি কম্পেনসেশন দিতে হবে এবং অনেকে এটা চাকরি হারাবে ডেফিনেটলি, মানে যদি এটার কোনো গ্রস ইয়ে হয়, ব্যত্যয় ঘটে, মেজর ত্রুটি ঘটে। হ্যাঁ, তো পুলিশ কিন্তু ক্লিয়ারলি জানাবে কেন আপনাকে গ্রেফতার করছে। পুলিশ আপনাকে স্পষ্ট জানাবে যে যে আপনার বিরুদ্ধে তাদের অভিযোগটা কি, এবং সে আপনাকে কশন দিবে একটা আমার ধারণা সব এটা আমার একটু আমি 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 শিওর এটা বাংলাদেশের আইনেও আছে, যেহেতু আমাদের কলোনিয়াল রুট, আইনের ব্যাপারে অনেক সিমিলারিটি আমাদের ইউকে আইনের ব্যাপারে। আর যারা আমি আমার অনেক শ্রদ্ধা যারা বাংলাদেশের কনস্টিটিউশন যারা রচনা করেছিলেন, অনেক জ্ঞানী ব্যারিস্টার তারা ছিলেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ডক্টর কামাল, এবং আমি দু একজন ব্যারিস্টারের কথা শুনেছি বিভিন্ন সময়ে, যেমন তানিয়া আমিরকে আমি দেখেছি যে উনি যেভাবে কথা বলেন, কিংবা সারা হোসেন, আমার মনে হয়েছে দে আর ভেরি ট্যালেন্টেড। এবং মানে আমার খুব পুরোপুরি আমি জানি যে বাংলাদেশ মানে আইনের ব্যাপারে কোনো ওই যে ইয়েটা আসে যে চাপ, আইনটা ফলো করা হবে কিনা সেটা দিয়ে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এবং ওই যাকে আপনি অ্যারেস্ট করবেন তার মেডিকেল ব্যাপারেও আপনাকে খেয়াল রাখতে হবে, এবং সে কাউকে যদি ফোন করতে চায় ওইটারও তার অধিকার আছে। এখন আপনি দেখেন যে এই যে কোয়েশ্চেনগুলো প্রসিডিউরাল যে স্টেপগুলো, এটাকে আপনাকে অবশ্যই পালন করতে হবে। আপনাকে একজন আইনের ছাত্র হিসেবে সেটাই কোয়েশ্চেন করতে হবে, কিন্তু আপনি মিডিয়া ট্রায়ালে চলে গেলে হয় কি, আপনি দেখবেন যে ওই যে ভিডিওটা, ওইটার লিঙ্কে গেলে দেখবেন যে মানুষের মবের মেন্টালিটি হচ্ছে এই মেয়েটা এই কাপড় পরে কেন আছে, এরকম কেন করলো, সেরকম কেন করলো না। অথচ আপনি একজন নর্মাল আইনের স্টুডেন্ট হিসেবে যখন দেখবেন যে এটা আপনার কিন্তু ধর্তব্য না, সে আপনার প্রিজাম্পশন যে এই মেয়ের ক্যারেক্টার নিশ্চয়ই ভালো না, এটা কিন্তু আপনার ব্যাপার না, এটা আইনের ব্যাপার। একজন নাগরিক বাংলাদেশের বলেন, আমি একটা কথা বলছি যে ব্রিটেনের একজন নাগরিক ধরেন, বাংলাদেশের নাগরিকের ক্ষেত্রেও সমান, যে সে তার পেশা যে কোনো কিছু হতে পারে, তাই না? সে একজন পেশায় পতিতাও হতে পারে, কিন্তু তার নাগরিক অধিকার আপনি হনন করতে পারেন না। এই যে দরজা ঢুকে ভাঙা, জোরপূর্বক প্রবেশ করা, তার ফোনটা নিয়ে নেয়া, হ্যাঁ, তারপর তার আইনি অধিকারগুলো যেভাবে খর্ব করা হয়েছে, কোনো কোশ্চেন, আপনি যখনই আসবেন তখন আপনি ফোন নিতে পারবেন, তাকে তাকে যে কোশ্চেনটা নেয়া যে তোমার, আমরা জানি যে ইউ ডোন্ট হ্যাভ টু সে এনিথিং, আপনার যদি কোনো কিছু বলেন এটা আপনার এগেনস্টে ইউজ হতে হবে, তার যে আইনি যে অধিকারটা, সেই অধিকারটা কিন্তু পুলিশ আবার স্মরণ করিয়ে নিবে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ারেন্ট, একটা লিগাল ওয়ারেন্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কিছু ব্যাপার। এইসব জিনিস, যে মবের কথা, যে বাংলাদেশের মানুষের যে তার চরিত্র, পোশাক, এবং ওই যে মিডিয়া ট্রায়াল, সে খারাপ মেয়ে, ডাজন্ট রিয়েলি ম্যাটার, মানে সে অলরেডি আমরা পুরো ভার্ডিক্ট দিয়ে দিচ্ছি, তাই না? ব্যাপারটা এই জিনিসটা আপনি একজন আইনের, আপনি মিডিয়া ট্রায়াল তখনই হয়, একটা মিসক্যারেজ অফ জাস্টিস তখনই হয় যখন আপনি তাকে কিছু একজন
একজন মানুষকে একদম বাঘের মুখে ছেড়ে দিলেন, তাই না? যাদের কোনো নিজের অধিকার সম্পর্কে ধারণা নেই, কারণ এই মানুষগুলো জানে না তারা যখন রাস্তায় বের হবে, এই মেয়েটা যদি আজকে ভিডিও দিয়ে প্রকাশ না করতো, তাই না, আমরা জানতেও পারতাম না যে এই যে আইনের ব্যত্যয় ঘটেছে, আমরা জানতেও পারতাম না। এই যে পুলিশের ডিউটিটা, যেমন পুলিশের ডিউটিগুলো কিন্তু আমি শিওর বাংলাদেশের আইনেও সমানভাবে, ইউকের আইনের মতো বাংলাদেশের আইনেও 1 নাম্বার 2 নাম্বার করে গাইডলাইন দেয়া আছে যে কিভাবে একটা ওয়ারেন্ট, একটা অ্যারেস্ট কিভাবে করতে হয়, এবং এখানে একটা নাগরিকের অধিকার কতটুকু। আমরা এই ভিডিও না আসলে কিন্তু আমরা কখনোই জানতে পারতাম না। তো আপনি বলেন যে ইউকের একজন নাগরিককে, যেখানে একজন তার নিজের নাগরিককে তারা লুক আফটার মানে পারছে না, লুক আফটার বলবো না, যে এত বড় অন্যায় চাপিয়ে দিচ্ছে তার উপর, যেখানে মেয়েটি একদম স্পষ্টভাবে, আমি যদি এই ভিডিওটা যদি আমার কোনো ক্লায়েন্টের থাকে, তাই না, এরকম এভিডেন্স যদি কেউ দেয়, তাইলে তো আমার চোখের সামনে সে যখন যতগুলো কোয়েশ্চেন করেছে, এবং তার কথা থেকে বোঝা যাচ্ছে যে যতগুলো কোয়েশ্চেন করেছে, সে বলতে চাচ্ছে যে আমি কোনো রিস্ক না, আমার হাতে কোনো অস্ত্র নেই, মানে আপনি দেখতে পাচ্ছেন সেটাও বলছিল যে দরকার হয় আমার আইনজীবীকে নিয়ে আমি কালকে থানায় যাব। সে নিজে ভীত সন্ত্রস্ত, সে বলছিল যে আমাকে, কিন্তু তারা একবার একটা বলেছে, তারা কিন্তু স্পষ্ট বলেনি, তারা একবার বলছে বার্থ সার্টিফিকেট দেখবে, তারা কিসের ভিত্তিতে এসে, তাদের কোনো ওয়ারেন্ট নেই, এভাবে তারা আসতে পারে না। তো আপনি বলেন যে আপনার এই যে রেকর্ড অফ ল, মানে আইন শৃঙ্খলার যে ভয়াবহতা, অবনতি, আপনি কিভাবে, আমি বাংলাদেশের নাগরিককে নিয়ে উদ্বিগ্ন, আমি আসলে একজন এমপি, ইউকের এমপিকে নিয়ে উদ্বিগ্ন না, আমি শিওর যে তিনি একটা ঠিক দেশে আছেন, যেখানে আইনের শাসনটা, মানে রুল অফ লটা ফলো করা হয়।